26 সালে নির্বাচন এসে যদি বিএনপি ছাড়া বাকি অধিকাংশ রাজনৈতিক দল নির্বাচনে না যায়, তাহলে ডক্টর ইউনূসের পক্ষে ওই নির্বাচনটা করাও সম্ভব হবে না ওদেরকে বাদ দিয়া। তো সুতরাং এই একটা আশঙ্কা থেকে আমরা বলতে পারি, যদি এই ধরনের মধ্যে জুলাই শক্তির মধ্যে ঐক্যমত না হয়, তাহলে নির্বাচন ফেব্রুয়ারিতে হওয়া না হওয়ার বিষয়ে কিছু ভাবতে। সেক্ষেত্রে কি আসলে গণভোট কোনো সমাধান হতে পারে আপনার কি মনে হয়? হ্যাঁ, এখন গণভোটের বিষয়েও আলোচনা আসতেছে এবং তারা ওই রাজনৈতিক দলগুলো গণভোটও চাচ্ছে। দর্শক স্বাগত সারা বাংলা টক্স অনুষ্ঠানে, আপনাদের সাথে রয়েছে আমি নাদিয়া জাহান। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন, এটি আসলে নতুন কোনো খবর নয়, কিন্তু বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি, যে অস্থিরতা এবং দলগুলোর মধ্যে যে মনোমালিন্য তৈরি হয়েছে, সার্বিক বিষয় আসলে নির্বাচন কোন দিকে যাচ্ছে, আদৌ কি নির্বাচন হবে কিনা, এই সার্বিক বিষয়ে আমরা আলোচনা করব। আমার সাথে আজকের আলোচনায় রয়েছেন সারা বাংলা .net-এর হেড অফ নিউজ গোলাম সাবদানি। আপনাকে স্বাগত জানাচ্ছি। হ্যাঁ, আপনাকেও ধন্যবাদ চমৎকার একটা টপিকস নিয়ে আলোচনায় আমাকে ডাকার জন্য। আসলে এখন কিন্তু আপনি দেখবেন শুধু বাংলাদেশের না, বাংলাদেশের বাইরেও কিন্তু সবার নজর এই দিকেই যে বাংলাদেশে কি আসলে নির্বাচনটা ফেব্রুয়ারিতে হবে কিনা বা আদৌ নির্বাচন হবে কিনা, যে সার্বিক পরিস্থিতি সবকিছু মিলিয়ে। তো এই বিষয়ে আমরা আজকে আলোচনা করব। শুরুতেই প্রধান উপদেষ্টার গতকালকের যে ব্রিফিং, সেটা নিয়ে আসলে আলোচনা করতে চাই। যে উপদেষ্টার ব্রিফিং না, দুঃখিত, মানে উনি যে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করছেন, সেখানে উনি বলেছেন যে নির্বাচন কিন্তু হতেই হবে, নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই। এবং যদি নির্বাচনের বিকল্প যদি কেউ ভাবে, সেক্ষেত্রে আসলে জাতির জন্য খুব গভীর সংকটের পরিস্থিতি তৈরি হতে পারে, এমন ধরনের আশঙ্কা উনি প্রকাশ করেছেন। তো এবং আপনি দেখছেন যে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ তৈরি হয়েছে এবং দূরত্ব আসলে বাড়ছেই, কমছে না। তো এই অবস্থায় কি আসলে আপনার কি মনে হচ্ছে, নির্বাচন কি আদৌ ফেব্রুয়ারিতে সম্ভব হবে? নির্বাচন হলো একটা দেশের গণতান্ত্রিক ব্যবস্থার পরিবর্তন, অর্থাৎ দেশ কারা শাসন করবে এটা নির্বাচনের মাধ্যমে, অর্থাৎ জনগণের ভোটের মাধ্যমে এটা ঠিক করা হবে। তো আপনারা জানেন গত 5ই আগস্ট বিশেষ প্রেক্ষাপটে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছেন ইতিমধ্যে 1 বছর। 8ই আগস্ট মানে 5ই আগস্ট পরবর্তী সময় 8 আগস্টে বর্তমান সরকার শপথ দিয়েছে এবং দায়িত্ব নিয়েছে। ওই ক্ষেত্রে 1 বছর অতিক্রম করেছে। এখন 1 বছর পরে এসে যে বিষয়টা আলোচনায় আসছে যে নির্বাচনটা কখন হবে, সেই নির্বাচনটা ইতিমধ্যে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে উনি বলেছেন যে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে। শুধু তাই না, এরপরে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে উনি আলাদাভাবে বৈঠক করছে এবং প্রত্যেকটা বৈঠকেই উনি স্পষ্টভাবে বলেছেন যে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে, কোনোভাবেই নির্বাচন ফেব্রুয়ারির চেয়ে পিছানো হবে না। তবে তারপরেও রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা শঙ্কা কাজ করছে, আসলে নির্বাচন হবে কিনা। এটা আসলে কাজ করার বা এ ধরনের যে একটা আশঙ্কা, এই আশঙ্কাটা কাজ করার প্রধান কারণ হলো আমরা দীর্ঘ 16 বছর ধরে আমরা নির্বাচন থেকে এক প্রকার বঞ্চিত ছিলাম। নির্বাচন হয়েছে কিন্তু জনগণ ভোট দিতে পারেনি। তো প্রধান উপদেষ্টা বলছে যে এবার নির্বাচনটা এমনভাবে সুষ্ঠু এবং অবাধ এবং উৎসবমুখর পরিবেশে হবে এবং সবাই ভোট দিতে পারবে। তারপরে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা বিভাজন আমরা লক্ষ্য করে যাচ্ছি, বিশেষ করে বিএনপি এবং এর বাইরে জামাত, তারপর ইসলামিক দলগুলো এবং বিপি নূরের দল কিংবা যে এনসিপি। তো সবাই আসলে নির্বাচন চাচ্ছে, কিন্তু যে বিষয়টা হচ্ছে যে একটা অংশ বলতেছে আগে সকল সংস্কার কার্যক্রম সম্পন্ন হোক, তারপরে নির্বাচন। কিন্তু দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি তারা মনে করতেছে যে সংস্কার একটা চলমান প্রক্রিয়া, এই চলমান প্রক্রিয়াটা চলমান থাকবে, নির্বাচনটা হয়ে যাক। তো এই যে জুলাই শক্তির মধ্যে বা জুলাই স্টেক হোল্ডারদের মধ্যে যে একটা বিভাজন সৃষ্টি হয়েছে, একটা অংশ চাচ্ছে আগে সংস্কার পরে নির্বাচন, আর একটা অংশ চাচ্ছে আগে নির্বাচন সংস্কার এখন থেকে চলতে থাকবে। এই যে দুইটা মানে জুলাই স্টেক হোল্ডারদের মধ্যে যে রাজনীতি নিয়ে একটা বিভাজন, সংস্কার নিয়ে যে একটা ভিন্ন মত দেখা যাচ্ছে, এটা নিয়ে মূলত একটা সংকট সৃষ্টি হয়েছে। ফলে মানুষের মধ্যে একটা ধারণা হচ্ছে আসলে কি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। কিন্তু আমি ইতিমধ্যে প্রধান উপদেষ্টা প্রেস সচিবের সাথে একটা ইন্টারভিউ করেছিলাম, উনিও সেখানে আমাকে বলেছেন কোনো অবস্থাতেই নির্বাচন ফেব্রুয়ারির পিছনে যাওয়ার কোনো সুযোগ নাই এবং প্রধান উপদেষ্টা বারবার বলতেছে। সুতরাং আমি মনে করি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। তারপরেও যদি কিন্তু থেকে যেতে পারে, সেটা যদি কিন্তু তখনকার বিষয়। নির্বাচন সুষ্ঠু হওয়ার ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা দেখছেন বা
ওনারা আসলে একদম স্পেসিফিক বলেছেন যে ষড়যন্ত্রর গন্ধ পাচ্ছেন। এটি যেমন জামায়াতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, এবং সেই সাথে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক জিয়াও কিন্তু একই কথা বলেছেন। আসলে ষড়যন্ত্রটা কোথায়? ওনারা আসলে এই ষড়যন্ত্র বলতে আসলে কি বোঝাচ্ছেন? স্পেসিফিকলি ওনারা কি বলতেছে সেটা আসলে আমাদের পক্ষে ধারণা করে আমরা বলতে পারি, কিন্তু আমরা সঠিকটা হয়তো বলতে পারবো না। কিন্তু আসলে নির্বাচন নিয়ে যে মূলত যে একটা যদি এটা রিপিট হয়ে যাবে, দুই দলের বার্তা বিএনপির সাথে বাকি যে বিরোধী দলগুলো বা রাজনৈতিক দলগুলোর মধ্যে যে একটা মতের ভিন্নতা আছে, তো এটা নিয়েই তারা একটা শুধু কি এটি নাকি আসলে আওয়ামী লীগের কোনো ইন্ধন থাকতে পারে? সেটা তো অবশ্যই, কারণ আমাদের একটা বৃহ প্রতিবেশী ভারত, তারা চাচ্ছে আওয়ামী লীগ যাতে আবার এই দেশে রাজনীতি করার সুযোগটা পায়। কিন্তু আমরা আপনি জানেন ইতিমধ্যে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, ছাত্রলীগ যুবলীগের কার্যক্রম নিষিদ্ধ। তা কার্যক্রম নিষিদ্ধ মানে কি তারা নির্বাচন করতে পারবে না? তো যদিও দলটা নিষিদ্ধ হয় নাই, কার্যক্রম নিষিদ্ধের মধ্যে দিয়ে এক প্রকার দলটাই নিষিদ্ধ হয়ে গেছে। এবং আওয়ামী লীগ তো একটা বড় রাজনৈতিক দল, তারা দীর্ঘদিন যেভাবেও ক্ষমতায় ছিল। তো ফলে যখন তারা এখন মাঠে নাই, তো সুতরাং তারা চেষ্টা করছে যে নির্বাচনটা যাতে বানচাল করা যায়। শুধু তারা না, প্রতিবেশী রাষ্ট্র তারাও চাচ্ছে যদি আওয়ামী লীগ নির্বাচনকে অংশগ্রহণ করতে না পারে বা না দেওয়া হয়, তাহলে যাতে মানে এই দেশটা যাতে শান্তিপূর্ণ না থাকে, স্মুথলি যাতে চলতে না পারে, তারা নানানভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করতেছে এবং নানান আন্তর্জাতিক লবিংয়ের মাধ্যমেও নানান ধরনের প্রেশার ক্রিয়েট করতেছে। কিন্তু আপনি জানেন ডক্টর ইউনূস একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব, উনি অত্যন্ত দক্ষতার সহিত এই ভারতের এই প্রেশারগুলো, আওয়ামী লীগের এই প্রেশারগুলো উনি মোকাবেলা করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। ফলে নির্বাচন নিয়ে তো একটা ষড়যন্ত্র, দেশি বিদেশি ষড়যন্ত্র হচ্ছে, এবং এই হওয়ারটাকেও আমাদের প্রতিহত করেও এগিয়ে যেতে হবে এবং কোনো ষড়যন্ত্র যাতে নির্বাচন বানচাল করতে না পারে। কারণ একটা দেশের মানে আগামীতে কারা শাসন করবে এর একমাত্র উপায় হলো নির্বাচনের মাধ্যমে তথা জনগণের ভোটের মাধ্যমে একটা সরকার পরিবর্তন হওয়া। তো আমরা যদি নির্বাচন করতে না পারি, তাহলে দেশ কারা ইন্টেরিয়াম গভর্নমেন্ট বলেন বা কেয়ারটেকার গভর্নমেন্ট বলেন, তারা তো দীর্ঘদিন এভাবে চালাতে পারে না। তো সুতরাং সরকার পরিবর্তন হতে হলে সুষ্ঠু নির্বাচন দরকার, আর সুষ্ঠু নির্বাচন করতে গেলে যে বাধা প্রতিবন্ধকতাগুলো আসবে সেগুলো মোকাবেলা করেই আমাদের নির্বাচনটা সম্পূর্ণ করতে হবে, কারণ নির্বাচনের কোনো বিকল্প নাই। কিন্তু একটা বিষয়ে আপনি দেখছেন নিশ্চয়ই যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু এখনো অন্তর্বর্তী সরকার নিয়ন্ত্রণে নিতে পারেনি। একটা বছর হয়ে যাওয়ার পরেও এখনো মব হচ্ছে, এখনো যে কোনো মুহূর্তে, এমনকি কিছুদিন আগে একজন পুলিশকে পর্যন্ত আহত করা হলো। তো এই যখন পরিস্থিতি, এই অবস্থায় আসলে যদি নির্বাচন হয়, সেটা আসলে কতটা সুষ্ঠু হবে? এটা কি আসলে জনগণের মনে প্রশ্ন আসাটা স্বাভাবিক না? না, চমৎকার একটা প্রশ্ন করছেন। কারণ নির্বাচনের সময় আর আমাদের বাংলাদেশে তো একদিনে সারা দেশে নির্বাচন হয়, ৪৫,০০০-এর মতো ভোট কেন্দ্র আছে। তো ফলে ৪৫,০০০ ভোট কেন্দ্রে পাহারা দেওয়া, তারপরে এর ভোট কেন্দ্রের বাহিরেও অনেক অনিয়ম সহিংসতা হয়, এগুলো মোকাবেলা করা স্বাভাবিক সময়ে অনেক কঠিন বিষয়। আর এখন যে অবস্থাটা আপনি জানেন, ৫ই আগস্টের দিন পুরা পুলিশ বাহিনী পালিয়ে গেছিল, একেবারে পালিয়ে গেছিল, এবং ৫ থেকে মোটামুটি পুরো আগস্ট মাসটাই পুলিশ অনেকটাই গত বছর আগস্টের কথা একেবারেই নিষ্ক্রিয় ছিল। পৃথিবীর ইতিহাসে এরকম ঘটনা বিরল যে একটা সরকারের পট পরিবর্তন বা সরকার পালিয়ে গেলে অথবা সরকার পতন হলে একটা পুলিশ বাহিনী পালায় যাবে। শুধু তো পুলিশ বাহিনী না, এরকম বোধহয় আমাদের ইতিহাসে এরকমও নাই যে পুরো সব এমপিও পালিয়ে গেছেন একদম। শুধু ওই ৩০০ এমপি মন্ত্রী, এবং শুধু এমপি মন্ত্রী না, এমপি মন্ত্রীর বাইরে যে দলের যে প্রথম সারির, দ্বিতীয় সারির যে নেতারা, এমনকি উপজেলা জেলা পর্যায়ের যে নেতারা, তারা পালায় গেছে। তার মানে এখানে আমরা বুঝতে পারি তাদের ভিতরে এত একটা ভয় আতঙ্ক ছিল যে আমরা এমন কিছু করছি, আমরা দেশে থাকলে হয়তো আমাদের বিচারের আওতায় আনা হবে। তো ফলে, এবং আপনারা জানেন বিগত দিনে পুলিশ বাহিনীও একটা রাজনৈতিক দলের হয়ে কাজ করছে, গুম খুন। তো এই অবস্থা যখন ৫ই আগস্টের পট পরিবর্তনের পর যখন ৮ই আগস্ট সরকার গঠন করলো, তখন পুলিশ যারা দেশে ছিল তারাও তাদের মনোবলটা হারিয়ে ফেলছে। তো সরকার নানানভাবে তাদেরকে মনোবল চাঙ্গা করার জন্য চেষ্টা করতেছে, কিন্তু আমরা দেখি তারপরেও এখন পুলিশ ওইভাবে সক্রিয় না। ৮ই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার যখন দায়িত্ব নিছে, এরপরে যত ধরনের দাবি আছে, মনে হচ্ছে এই সরকার দাবি আদায়ের সরকার।
ডাক্তার, শিক্ষক, আইনজীবী, ছাত্র, সবার বৈষম্য তারাই সবাই মনে হচ্ছে যে আমরা বৈষম্যের শিকার, আমাদের বেতন বাড়াও, এই অধিকার বাড়াও, ওইটা বাড়াও, মানে এরকম করে আন্দোলন করে। এই আন্দোলনগুলোর পিছনেও আমি মনে করি পতিত আওয়ামী লীগ সরকারের একটা হাত আছে, বেশ কিছু জায়গাতে কিন্তু আসলে প্রমাণিত পাওয়া গেছে। তো তারা চাচ্ছিল এই ধরনের বিভিন্ন আন্দোলন করে সরকারকে একটা অস্থিরতা মধ্যে রাখা। আর এই আন্দোলন মোকাবেলা করতে হলে পুলিশের কোনো বিকল্প নাই। আর পুলিশ কিন্তু আসলে যদি বলে যে ভাই তোমরা আন্দোলন করো না, তাহলে কিন্তু আন্দোলন থামবে না। তাহলে আন্দোলন দমন করতে হলো কিছুটা বল প্রয়োগ করতে হবে। এখন আমরা দেখলাম বল প্রয়োগ করতে গেলে পুলিশ যখন বল প্রয়োগ করে, কারণ এই সরকার একটা বিশেষ সরকার, তারা এই সরকার মানবাধিকারটাকে রক্ষা করতেছে, এই সরকার যে কোনো আন্দোলনকে জোর করে দমন করে দেওয়া বা পিটাইয়া রাস্তা থেকে সরাই দেওয়া এটাকে প্রশ্রয় দিচ্ছে না বা এটাকে এভাবে দেশ চালাইতে চাচ্ছে না। তো ফলে আমরা তো দীর্ঘদিন অভ্যস্ত যে আমাদেরকে না পিটাইলে রাস্তা থেকে উঠবো না। তো পুলিশ ওইভাবে বল প্রয়োগ করছে না, ফলে তারা দেখা দেখি কথায় কথায় যমুনা চলে যাচ্ছে, কথায় কথায় সচিবালয় ঘেরাও চলে যাচ্ছে। তো এইগুলো তো আসলে মেনে নেওয়া যায় না। এখন পুলিশ যদি বল প্রয়োগ করে আবার সমালোচনার মুখে পড়ে যে পুলিশ পিটাইছে, ধাক্কাইছে, মুখে হাত দিয়ে মুখে ধরছে, তাহলে তো আগেই মানে সরকার পরিবর্তন হয়ে লাভ কি? এই ধরনের কিছু বিষয় আছে। এখন কিন্তু এরই মধ্যে আপনি দেখবেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ধরনের প্রশ্ন উঠতেছে। তো এখন ভাই আমি যেটা বলবো, একজন ধরেন 50,000 লোক বা 10,000 লোক রাস্তায় নামছে কোন একটা দাবিতে, তারা যমুনার দিকে যাচ্ছে, যমুনাকে অন্তর্বর্তীকালীন সরকারের বাসভবন, তো সেখানে যখন যাবে তাকে যদি এখানে স্মুথলি যেতে দেয় তাহলে তো একটা ম্যাসাকার হয়ে যাবে। স্বাভাবিকভাবে এটা দেওয়া উচিত নেই। যমুনার আশেপাশে 144 দ্বারা জারি আছে। তো সুতরাং তাদেরকে বাধা দিলে তখন প্রথমে নিষেধ করা হয়, তারপরে হালকা বল প্রয়োগ করা হয়, তারপরেও যদি তারা না শোনে তাহলে তাদের কিছু করার নাই। এই একটা। তারপরে আমি শেষ করতেছি, আবার যদি বাধা দিলে তারা যেতে পারবে, আবার না দিলে তারা চলে যাবে। এখন পুলিশ হচ্ছে দুই দিকেই বিপদে আছে। যদি বল প্রয়োগ না করে তারা পুলিশের গায়ে পাল্টা হাত তুলতেছে, আবার বল প্রয়োগ করলে সমালোচনার মুখে পড়তেছে। পুলিশ এখনো মানে আগের মতো, অর্থাৎ 5ই আগস্টের আগে যে একটা পুলিশের যে স্বাভাবিক কার্যক্রম, মানে 5ই আগস্ট যেমন তারা একেবারে অস্বাভাবিক কার্যক্রম করছে, এখন আবার স্বাভাবিক কার্যক্রমটা করছে না অথবা করতে পারছে না। তো সুতরাং পুলিশকে স্বাভাবিক কার্যক্রমটা পরিচালনা করতে হবে, আর না হলে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনা সম্ভব না। এবার নির্বাচনে বাংলাদেশের মানুষের জন্য একটি নতুন শব্দ পিআর, এবং ইসলামী যে দলগুলো আছে তারা পিআর পদ্ধতিতে যাচ্ছে এবং বিএনপি এটাতে রাজি না। আসলে পিআর হলে কার কি সুবিধা এবং কার কি অসুবিধা, কেন এইটা নিয়ে এত দ্বিমত? বাংলাদেশের 54 বছরের ইতিহাসে কখনো পিআর পদ্ধতিতে নির্বাচন হয় নাই, ইভেন কেউ দাবিও করে নাই। এবার 5ই আগস্টের পর এই দাবিটা মাঠে আসছে। পিআর মানে কি, একটা দল যত পার্সেন্ট ভোট পাবে ওই পার্সেন্ট অনুযায়ী সে আসন পাবে। আপনি জানেন আমাদের সংসদে 300 আসন, তো 300 আসনের মধ্যে যে যত পার্সেন্ট ভোট পাবে ওই আনুপাতিক হারে সে আসন বরাদ্দ পাবে। তবে এক্ষেত্রে বিএনপি এবং বাকি যে জুলাইয়ের সপক্ষের যে রাজনৈতিক দলগুলো, অর্থাৎ জুলাই আন্দোলনে যারা সক্রিয় ছিল, এখন তাদের মধ্যেই পিআর নিয়ে একটা মানে কি বলো যে চরম আকারের একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে। বিএনপি চাচ্ছে পিআর পদ্ধতিতে নির্বাচন না, কিন্তু এর বাহিরে ইসলামিক দলগুলো এবং জামাত ইসলামী বা এনসিপি, বিপিনুরের যে গণ অধিকার পরিষদ, সবাই চাচ্ছে পিআর পদ্ধতিতে নির্বাচন। কিন্তু পিআর পদ্ধতির আসলে অনুপাতটা কি? মানে এটা যদি পিআর পদ্ধতিতে যখন নির্বাচন হবে তখন 300 আসনেই সব রাজনৈতিক দলগুলো প্রার্থী দিবে, ওইখানে তারা একটা প্রতীকে ভোট দিবে, যার যার প্রতীকে। তো টোটাল ভোটগুলো কাউন্ট হবে। তো দেখা গেল কাউন্ট হওয়ার পর দেখা গেল আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পায় তারা কত পার্সেন্ট ভোট পাইছে, বিএনপি কত পার্সেন্ট ভোট পাইছে, জামাত কিংবা চরমোনাই, হেফাজত বা আদার্স যারা নিবন্ধিত যতগুলো রাজনৈতিক দল আছে তাদের ভোটের পার্সেন্টেজ ধরা হবে। ধরেন বিএনপি 50% ভোট পাইলো, তাহলে তারা 150টা আসন পাবে। আর জামাত যদি 15%, 20% ভোট পায়, যদি 20% পায় তাহলে তাদের 60টা আসন হবে। এইভাবে অর্থাৎ কেউ যদি 2% ভোট পায় তাহলেও সে 6টা আসন পাবে। তবে পিআর পদ্ধতির কিছু সুবিধাও আছে। কিরকম সুবিধা? আপনি পিআর পদ্ধতির মাধ্যমে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণের মাধ্যমে একটা যে সরকার অনেকটা জাতীয় সরকারের মতো হয়, আবার সব দলগুলো একটা আসন পায়। যেমন ধরেন এখন আপনি একটা আসনে 10,000 ভোট পাইলেন,
আরেকটা আসনে একজন ক্ষুদ্র দল 5,000 ভোট পাইলো, কিন্তু দেখা গেল কি সে 300 আসনে 10,000, 20,000, 30,000 করে ভোট পাইছে, কিন্তু সে একটা আসনও পাস করে নাই। কিন্তু এই 10,000, 20,000 সবগুলো ভোট যোগ করে যখন দেখা গেল তার 4% ভোট হয়েছে, তখন সে 4, 3, 4, 12টা আসন পেয়ে যাবে। তার মানে ক্ষুদ্র দলেরও সংসদে একটা প্রতিনিধিত্ব থাকার একটা সুযোগ সৃষ্টি হয় যদি পিআর পদ্ধতিতে নির্বাচন হয়। এই কারণে ক্ষুদ্র ক্ষুদ্র রাজনৈতিক দলগুলো পিআরের পক্ষে অবস্থান নিচ্ছে। কি আসলে বিশ্বের আর কোথাও নির্বাচন হয় এটা আসলে জনপ্রিয়তা না, পিআর পদ্ধতিতে খুব বেশি সংখ্যক ইয়াতে নির্বাচন হয় না, যেমন তুরস্কে হয়। তো এগুলো কিছু জটিলতা আছে। দেখা গেল কি ক্ষুদ্র ক্ষুদ্র দলগুলো যখন 5%, 10%, 20% আসন পায় যা, তখন দেখা গেল কি সবগুলো দল মিলে হয়তো 160টা আসন পেয়ে গেল, আর একটা বড় দল 140টা আসন পাইলো, তখন এই সরকারটা হয় কোয়ালিশন সরকার। এখন আপনারা জানেন 300 আসনের মধ্যে সরকার গঠন করতে হলে 151টা আসন দরকার হয়। এখন দেখা গেল কি একটা বড় দলের 151টা আসন নাই, তখন সে ক্ষুদ্র দলগুলোর প্রতি হাত বাড়াই দেয়, ভাই তুমি আমাকে 5টা সিট দাও বা তুমি আমার সাথে এসে কোয়ালিশন করো। তারা যখন এসে কোয়ালিশন করবে তখন এটা হয়ে যা কোয়ালিশন সরকার। তো কোয়ালিশন সরকার যখন হয় তখন তারা আবার কিছু দাবি দেওয়া করে যে আমাকে 4টা মন্ত্রী দিতে হবে, পররাষ্ট্রমন্ত্রী আমাকে দিতে হবে, বা অর্থমন্ত্রী দিতে হবে, অথবা আমার দলকে প্রেসিডেন্ট দিতে হবে। এরকম তারা কিছু দাবি দেওয়া নিয়ে আসে। তখন হয়তো বড় দলটা মনে করে আমার যে 140টা আসন, ওর 10টা ওর 12টা না হলে তো আমি ক্ষমতা যেতে পারতেছি না, সুতরাং তাকে কিছু সুযোগ সুবিধা দিয়া সে সরকার গঠন করে। এখন সরকার গঠন করার পরও কিছু প্রবলেম ক্রিয়েট হতে পারে। কি ধরনের প্রবলেম? সরকারের মাঝখানে গিয়া ওই ছোট দলটা বলল তুমি আমাকে আরো এই কিছু সুযোগ সুবিধা দাও, আর না হলে ভাই তোমার সাথে আমি নাই, তোমার প্রতি আমি অনাস্থা দিব। তখন কিন্তু ওই গভর্নমেন্টের যে ঘটনাটা কিন্তু আসলে ভারতের রাজ্য পর্যায়ের যে নির্বাচনগুলো এবং তাদের সংসদ কিন্তু এরকম ভেঙে যায়, আপনি দেখেছেন নিশ্চয়ই যে এই ধরনের প্রবলেমগুলো তৈরি হয়। যে পিআর নিয়ে আসলে আমার মনে হয় দর্শকরা পুরোটাই বিষয়টা আসলে বুঝতে পেরেছেন। জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্রের কথা আমরা যেটা বলছিলাম, তারেক জিয়া এবং জামাত তারা আসলে এই অভিযোগটা করছেন। তো এই অবস্থায় কিন্তু এনসিপি কিন্তু আসলে এই ধরনের কোনো অভিযোগ দিচ্ছে না। এনসিপি এখনো যে সংস্কারের বিষয়টাতে আসলে জোর দিচ্ছে। এখন এই যখন সার্বিক পরিস্থিতি, এনসিপি যেহেতু তরুণ প্রজন্মের দল, আপনি নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের যে জাতীয় সংসদ নির্বাচন এই উপলক্ষে যে চূড়ান্ত ভোটার যে তালিকা প্রকাশ করা হয়েছে, সেখানে মোট ভোটার বলা হয়েছে 12,63,07,504 জন, এবং এর মধ্যে তরুণ ভোটার হচ্ছে 48%। এবং তারা আসলে কাকে ভোট দিবে এটা আসলে এখনো তারা নির্ধারণ করতে পারেনি। এটা একটি জরিপের কথা, এটা আমি আমার ব্যক্তিগত মতামত দিচ্ছি না। একটি জরিপ ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট BIGD তারা একটি জরিপ প্রকাশ করেছে অগস্ট মাসে, যেখানে বলা হয়েছে যে 48% ভোটার এখন আসলে সিদ্ধান্তই নেয়নি যে তারা আসলে কাকে ভোট দেবে। এই যখন পরিস্থিতি, এই অবস্থায় আসলে নির্বাচন আসলে আদৌ হবে কিনা, বা নির্বাচন হলে আসলে কোন দল আসতে পারে, সার্বিক পরিস্থিতি আসলে আমরা আবার যদি একটু পিছনে যাই, যেটা দিয়ে আমরা শুরু করছিলাম, নির্বাচনটা আসলে কবে হবে? আমরা বলছি ফেব্রুয়ারি হবে, প্রধান উপদেষ্টা বলছে ফেব্রুয়ারিতে হবে, বিএনপিও বলতেছে ফেব্রুয়ারিতে হবে। তারপরও একটা নির্বাচন আদৌ হবে কি হবে না একটা আশঙ্কা থেকে যাচ্ছে। এর কিছু কারণও আছে। প্রথম কারণ হলো জুলাই শক্তির মধ্যে এখন একটা বিভাজন দেখা দিছে। আজকে আমি নিজেও একটা বড় দৈনিকে জামাতের নায়েবে আমির একটা ইন্টারভিউ পড়লাম। তো সেখানে সে যে কথাটা বলছে যে তারা ক্ষুদ্র দল হলেও, মানে জামাত ইসলামী, তাদের জনপ্রিয়তা অনেক বাড়ছে, এবং এটা যত দেরিতে হবে এটা আরো বাড়বে, এটা তাদের বক্তব্য। আর তারা এখানে আবার বলতেছে বিএনপি বড় দল হইলেও তাদের জনপ্রিয়তা কমছে। তাহলে এই যে কমা ভাড়ার যে বিষয়টা, তো জামাত ইসলামী মনে করতেছে যে নির্বাচন যদি আরো দেরিতে হয় তাহলে বিএনপি যেভাবে কিছু সত্য হোক মিথ্যা হোক, তাদের চাঁদাবাজি, তাদের অনিয়ম, তাদের কিছু বিষয় সামনে চলে আসতেছে যেগুলো মানুষ ওইভাবে ভালোভাবে নিচ্ছে না। তো ক্ষুদ্র দলগুলো মনে করছে যদি নির্বাচনটা যদি দেরিতে হয় তাহলে বিএনপির কিছু অনিয়ম, জনপ্রিয়তা আরো কমবে, সেই জন্য তারা এটা নির্বাচন পিছাতে চাচ্ছে। তো আমরা দেখলাম ইতিমধ্যে 2টা সার্ভে হয়েছে, সেই সার্ভেতে বিএনপি এবং জামাতের ভোটের ব্যবধান 10 থেকে 12%, বিএনপির বেশি আছে। আর 48% ভোটার তারা এখনো কাকে ভোট দিবে
এই সিদ্ধান্তটা নেয় নাই। এটাকেই জামাত এবং এনসিপি মনে করতেছে এটা তাদের ফেভারে যাবে। এই যে 48% ভাসমান ভোটার, এই ভোটারগুলোকে যদি আমরা টানতে পারি তাহলে হয়তো আমরা বিএনপির কাছাকাছি অথবা বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা নাও পেতে পারে। তাহলে যদি একটা কোয়ালিশন সরকার হয়, এটাই তারা চাচ্ছে। তো সুতরাং এই যে 48% মানে ভোটার ভোট দিতে, কাকে ভোট দিবে এটা সিদ্ধান্ত নেয় নাই, এখানেই ইয়াটা নির্বাচন না হলে আসলে কিছুই বোঝা যাবে না। আর ওই যে আবারও বলতেছি, পিআর পদ্ধতি নিয়ে একটা বড় ধরনের একটা সংকট হতে পারে এখন। ফলে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, আমরা সবাই বলতেছি। আপনি ধরেন যদি কোনো কারণে পিআরটা, এখনো গভর্নমেন্ট বলে নাই পিআর পদ্ধতিতে নির্বাচন হবে অথবা হবে না, তো না হওয়ার মতোই আলামত আমরা দেখতে পাচ্ছি, কারণ বিএনপি কোনোভাবে এটা পিআর মানতেছে না। সেই ক্ষেত্রে যদি জামাত ইসলামী, এনসিপি, বিপিনুর কিংবা আরও কিছু রাজনৈতিক দল তারা যদি বলে যে আমরা নির্বাচনে যাব না, আমাদের জুলাই সনদ পুরোপুরি বাস্তবায়ন না হইলে বা আদার্স পিআর পদ্ধতি না মানলে, তখন কিন্তু দেশে একটা সংকট সৃষ্টি হবে। সেই সংকট যখন সৃষ্টি হবে তখন স্বাভাবিকভাবেই আপনার, কারণ আমরা আগে যে 3টা নির্বাচনে 2014 সালের নির্বাচন বিনা ভোটে নির্বাচিত হয়েছে, 18 সালের নির্বাচনটা রাতের ভোট হয়েছে, 24 সালে ডামি প্রার্থী হয়েছে। এখন এই 26 সালের নির্বাচন এসে যদি বিএনপি ছাড়া বাকি অধিকাংশ রাজনৈতিক দল নির্বাচনে না যা, তাহলে ডক্টর ইউনূসের পক্ষে ওই নির্বাচনটা করাও সম্ভব হবে না ওদেরকে বাদ দিয়া। তো সুতরাং এই একটা আশঙ্কা থেকে আমরা বলতে পারি, যদি এই ধরনের মধ্যে জুলাই শক্তির মধ্যে ঐক্যমত না হয়, তাহলে নির্বাচন ফেব্রুয়ারিতে হওয়া না হওয়ার বিষয়ে কিছু ভাবতে। সেক্ষেত্রে কি আসলে গণভোট কোনো সমাধান হতে পারে আপনার কি মনে হয়? হ্যাঁ, এখন গণভোটের বিষয়ে আলোচনা আসতেছে এবং তারা ওই রাজনৈতিক দলগুলো গণভোটও চাচ্ছে। কিন্তু গণভোট তো সাধারণত একটা দাবি নিয়ে হয়, হ্যাঁ, কিন্তু এখানে অনেকগুলো দাবি। এখন কতটা দাবি নিয়ে গণভোট হবে? এখন দেখা গেলো কি 10টা দাবি আছে। এখন একজন পাবলিক বা একজন ভোটার সে 8টা দাবির পক্ষে, 2টা দাবির বিপক্ষে, তখন সে কিভাবে লিখে নোট দিবে? আমি ভোট না দিয়া যে আমি 8টা দাবির পক্ষে আর 2টা দাবির, এটাও একটা জটিলতা আছে। যদি একটা দাবি হইতো যে আপনি কি পিআর চান নাকি চান না, অথবা জুলাই সনদ বাস্তবায়ন চান কি চান না, হ্যাঁ না, তাইলে একটা বিষয় ছিল গণভোটের বিষয়। এখন এখানে গণভোট প্রক্রিয়াটাও আবার জটিল। আবার বলতেছে গণভোট আর জাতীয় নির্বাচন একদিনই হোক, এটাও একটা ইম্পসিবল প্রস্তাব। এটা আমি গণভোট যদি বললো পিআর নির্বাচন হচ্ছে স্বাভাবিক পদ্ধতিতে, তাহলে কি হবে? তো সুতরাং মানে এখনো অনেক, যতই আমরা বলি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি ঐক্যমত না হয়, তাহলে এখানে একটা অনিশ্চয়তা থেকেই যায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। খুবই চমৎকার ফলপ্রসূ একটি আলোচনা হলো। নিশ্চয়ই আমরা পরবর্তীতে আরো বিষয় নিয়ে আলোচনা করব। আপনাকেও ধন্যবাদ, চমৎকার একটা টপিকস নিয়ে আজকের আলোচনার আয়োজন করেছেন এবং আমাকে এখানে অতিথি হিসেবে রাখার জন্য আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, নির্বাচন নিয়ে আপনার কি ভাবনা, আপনারা কি চান, সেই মতামত কিন্তু আপনারা আমাদের এই অনুষ্ঠানের কমেন্ট বক্সে জানাতে পারেন। আজকের মতো আমরা এখানেই শেষ করছি। আগামী সপ্তাহে নিশ্চয়ই নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এবং সেই নতুন বিষয়টি কি হবে সেই বিষয়ে কিন্তু আপনারা মতামত দিতে পারেন এই কমেন্ট বক্সে। এছাড়াও সারাবাংলা.net এর যে নিউজ পোর্টাল আছে, আমাদের ফেসবুক একটি পেজ আছে সারা বাংলা নিউজ, এবং আমাদের ইউটিউব পেজ আছে। আপনারা নিশ্চয়ই আমাদের সাথে সংযুক্ত থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।